ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ বেশ দেখা যায়। ওকে। আমরা আজকে যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্ক মডেলস এবং প্রোটোকল আর্কিটেকচার। বিফোর উই স্টার্ট, তোমাদের কি কোনো প্রবলেম আছে লাস্ট ক্লাসের উপরে? No, miss. ওকে, যদি না থাকে তাহলে আমরা আজকের টপিকটা দেখি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ওএসআই মডেল বা টিসিপি আইপি যে প্রোটোকল স্ট্যাক আছে, তার যে ফাংশনালিটি আছে, প্রত্যেকটা লেয়ারে কিভাবে কাজগুলো করা হয়, কেন করা হয়, এই জিনিসগুলো আজকে আমরা ক্লাসে এক্সপ্লেন করব। ওকে, সো আমরা যখন একটা ডেটা একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে পাঠাতে চাই, তখন ওই ডেটার উপরে বিভিন্ন টাস্ক আমাদের কমপ্লিট করতে হয়। সো প্রত্যেকটা লেয়ারকে ওই ডেটার উপরে একটা স্পেসিফিক কাজ অ্যাসাইন করে দেওয়া হয়। ঠিক আছে? এখন আমরা ধরো যদি একটা সিম্পল এক্সাম্পল চিন্তা করি যে আমরা একটা মেইল কাউকে পাঠাতে চাই, হাতে লেখা চিঠি ধরো, তাহলে আমরা কি করি? আমরা পেন অ্যান্ড পেপার নেই, সেখানে আমি আমার লেটারটা লিখি, দেন আমি খামে ভরি, দেন খামে টু এবং ফর্ম এটা লিখি, দেন আমার লেটারটা আমি লেটার বক্সে পাঠাই, মেইল বক্সে থেকে পোস্ট অফিসে যায়, দেন সেখান থেকে পোস্ট অফিস থেকে ক্যারিয়ার সামহাও সেই ডেটাটা এক জায়গা থেকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়। দেন ডেস্টিনেশনে গেলে ওই স্পেসিফিক লেটারটা রিসিভারের বাসায় পৌঁছায়, সে লেটারটা ওপেন করে, দেন সেটাকে পড়ে। রাইট? সো একটা সিম্পল লেটার রাইটিং সেন্ডার এবং রিসিভার থেকে সাকসেসফুলি পৌঁছানোর জন্য স্টেপ ওয়াইজ কিন্তু আমাদের অনেকগুলা কাজ করতে হচ্ছে। একইভাবে আমি যদি নেটওয়ার্ক অথবা ইন্টারনেট ইউজ করে একটা মেসেজ একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে পাঠাই, আমাকেও এই কাজগুলো করে তারপরে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে পাঠানো হবে। ঠিক আছে? সো কোন লেয়ারে কোন কাজগুলো হবে ডেটা ট্রান্সফার করার সময় এবং তারা কিভাবে কাজ করবে সেটাই ডিফাইন করে দেয় হচ্ছে কি আমার যে ওএসআই মডেল বা টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক যেটাই বলি না কেন, তারা আসলে এই কাজগুলোর ফাংশনালিটি বিভিন্ন লেয়ারকে ভাগ করে দিয়ে দিছে, যারা একটা স্পেসিফিক কাজ করে রুল ওয়াইজ। আচ্ছা, সো ফর এক্সাম্পল ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমরা যদি একটা কোনো বড় একটা কাজ করতে চাই, ধরো একটা প্রজেক্ট কোনো কাজ করব প্রজেক্টে, সো এই প্রজেক্টের একটা কাজ আমি কি একাও করতে পারি, আবার গ্রুপে আমরা 4-5 জন মিলে কাজটাকে ভাগ করে নিজেরা নিজেদের টাস্কটাকে কমপ্লিট করার পরে সেটাকে জয়েন করে একটা ফাইনাল প্রজেক্ট তৈরি করতে পারি। সো তোমাদের কি মনে হয় যে কোনভাবে করলে আমাদের আউটকামটা ভালো আসবে, যদি আমি একা একটা কাজ করি নাকি এই জিনিসটা গ্রুপে করি? গ্রুপে করলে গ্রুপে করলে। আচ্ছা, গ্রুপে করলে এমন কি কি সুবিধা আছে যেটা একা করলে পাওয়া যাবে না? কেউ বলতে পারবা? মাল্টিপল পার্সপেক্টিভস পাওয়া যাবে সেম প্রবলেমের জন্য, সো আমরা বেস্ট পার্সপেক্টিভটা চুজ করতে পারবো। ভেরি গুড। দেন টাস্কের যে প্রেশার ওইটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, সো একজনের মাথায় অনেক বেশি টাস্ক পড়ে না। এক্স্যাক্টলি, তাহলে আমাদের এরর হওয়ার পসিবিলিটি কমে আসবে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একা একটা কাজ করি, তাহলে আমি হয়তো আমার এররটা কোথায় হচ্ছে এটা আইডেন্টিফাই করতে নাও পারতে পারি, কিন্তু আমি যদি আমার কাজটা আরেকজনকে দেখতে দেই যে আমার করার পরে আরেকজন দেখতেছে, তখন সে কি করতে পারে,
সে খুব সহজেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে যেটা হয়তো আমার চোখে এড়ায় গেছে, রাইট? আর 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 কি পজিটিভ পয়েন্ট আছে? একটা কাজ যখন আমরা গ্রুপে ভাগ করি, তখন কাজের যেহেতু ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, তো আমাদের উপর এক একজনের উপরে কিন্তু প্রেশার অনেক কমে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমার যে কাজের আউটকাম সেটা অনেক বেটার হতে পারে, তাই না? আর কোনো পজিটিভ পয়েন্ট কেউ বলতে চাও? আর কোনো পয়েন্ট অ্যাড করতে চাও? মিস টাইম কম লাগবে কাজটা করতে। হ্যাঁ, আমি যদি কাজকে ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে অবশ্যই একজন একটা ইউনিটের কাছে যেহেতু একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ চলে আসতেছে, তাই হয়তো ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে কাজটা যত সময় লাগবে, গ্রুপে করলে কাজের সময়টা কম লাগবে। সো এই পার্সপেক্টিভ থেকে আসলে লেয়ার্ড মডেলটা বা লেয়ার্ড আর্কিটেকচারটা দাঁড় করানো ইন্টারনেটের। সেখানে কি হয়, সেখানে একটা আমি যখন কাজটা লেয়ারে ভাগ করি, তখন আসলে সেটা হচ্ছে একটা কম্পিটিশন জেনারেট করতে পারে যে আমি কত ভালোভাবে আউটকাম দিতে পারি, কত আরো ভালো টেকনিক বের করতে পারি। আগে ধর আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে ইন্টারনেটের যে কোয়ালিটি ছিল, সেটার কোয়ালিটি এখন তার থেকে ফার বেটার। অনেক অনেক নিউ টেকনিক বা টেকনোলজি বা প্রোটোকল আসছে, যেটা আগে হয়তো আমরা কখনো চিন্তাই করতে পারি নাই, রাইট? আচ্ছা, সো প্রত্যেকটা লেয়ারে, হ্যাঁ মিস। হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারের একটা যেহেতু ডিফাইন্ড ফাংশন থাকে বা ডিফাইন্ড টাস্ক থাকে টু ডু, তো তাহলে সে আসলে বা ওই লেয়ারটা টেকনিক্যালি ওই কাজ নিয়ে অনেক বেশি ফোকাস করতে পারে বা ওই ওই পয়েন্টটা নিয়ে অনেক বেশি রিসার্চ এবং অ্যানালাইসিস করতে পারে, যার জন্য স্পেসিফিক ওই কাজের আউটকামটা টাইম ওয়াইজ অনেক বেটার হতে পারে। যেটা আসলে আমি যদি একবারে কাউকে এই সম্পূর্ণ কাজটা করতে দিতাম, তাহলে হয়তো আমি এই পজিটিভ বা অ্যাডভান্টেজেস গুলা নাও পেতে পারতাম। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা এই যে প্রোটোকল স্ট্যাকের কথা বলতেছি, এটা আসলে কি? তো প্রোটোকল হচ্ছে একটা সেট অফ রুলস, যেখানে একটা মেইন টার্গেট হচ্ছে একটা ডেটা সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে সাকসেসফুলি নিয়ে যাওয়া। এবং এখানে একজন একজন ডেফিনেট সেন্ডার এবং ডেফিনেট ইউজার থাকতে হবে, একটা কমন ল্যাঙ্গুয়েজ অথবা গ্রামার থাকতে হবে যেটা আসলে বোথ সাইড বুঝতে পারে এবং ইন্টারপ্রেট করতে পারে। এবং এই যে মেসেজের যে ডেলিভারিটা, এটা অবশ্যই টাইমলি অ্যাকিউরেটলি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে হবে। আদারওয়াইজ মেসেজের কোনো ভ্যালিডিটি থাকবে না। যদি আমি একটা মেসেজ পাঠালাম, সেটা আমার হয়তো আমি চাচ্ছি এখনই সেটা যেন কাজ হয়, সেটা না হয়ে সে যদি 4-5 ঘন্টা পরে ডেস্টিনেশনে পৌঁছায়, সেক্ষেত্রে ওই মেসেজের আর কোনো মানে থাকে না। সো অবশ্যই স্পিড এবং টাইমিং অফ দ্য ডেলিভারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্টলি, যে আমি যে মেসেজটা তোমাকে দিলাম, তুমি যেটা পাইলা, এটা অবশ্যই আমাকে অ্যাকনলেজ করতে হবে যে হ্যাঁ, সেন্ডার যেটা পাঠাইছে রিসিভার সেটা অ্যাকিউরেটলি পাইছে, এবং এটার রেসপন্সে সে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। আচ্ছা, তো এই জিনিসগুলো করার জন্য আমার কিছু টার্মস এবং কন্ডিশন আছে, যেটা দুইটা হোস্টকেই ফলো করতে হয়। এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কন্ট্রোল করে হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। যেমন আমার ডেটার সাইজ কেমন হবে, ডেটার রিপ্রেজেন্টেশন কেমন হবে, ডেটার স্পিড কেমন হবে, আমি একটা ডিভাইস কোন মিডিয়ামে অপারেট করতে পারবে, কেন করতে পারবে বা কেন করতে পারবে না, এই জিনিসগুলা কিছু নির্দিষ্ট অর্গানাইজেশন দিয়ে স্ট্যান্ডার্ডগুলো কন্ট্রোল করা হয়। তো আমরা আজকে কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দেখব, যেখানে এই যে ইন্টারনেটের সাথে যারা আসলে যে অর্গানাইজেশনগুলো রিলেটেড। আচ্ছা, তো অর্গানাইজেশনগুলো কি কি? অর্গানাইজেশনের মধ্যে আছে হচ্ছে IETF, ICANN, IEEE, IANA, এক্সেট্রা। এদের সবার কাজই কি, সবার টার্গেটই কি? সবার টার্গেট হচ্ছে একটাই, যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আমরা যে ইন্টারনেটটা ইউজ করতেছি, সবাই একই স্ট্যান্ডার্ড ফলো করতেছে কি না,
টেকনোলজি কি ইউজ হচ্ছে, কেন হচ্ছে, কোনটা বর্তমানে চলতেছে, কেন চলতেছে, কোন ডিভাইস বা কোন সফটওয়্যার আমাদের বাজারে আসতে পারবে বা কোনটা আসতে পারবে না, এই জিনিসগুলো হ্যান্ডেল করে হচ্ছে এই অর্গানাইজেশনগুলো। যেমন ধরো আমি যদি ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স IETF এর কথা বলি, এরা কি করে, এরা হচ্ছে TCP/IP যে টেকনোলজিগুলো আছে বা প্রোটোকলগুলো আছে, যেগুলো টাইম মানে বছরের পর বছর ধরে আপডেট হচ্ছে, নতুন টেকনোলজি আসতেছে, এই জিনিসগুলা তারা ডেভেলপ করে এবং এটার সার্টিফিকেশন দেয় যে হ্যাঁ আচ্ছা এটা এখন আমাদের বর্তমানে এটা আমরা ইউজ করতে পারি বা এটা আমরা ইউজ করতে পারি না, এই ডিভাইসটা আমরা বাজারে আনতে পারবো বা বাজারে আনতে পারবো না, এই জিনিসগুলা তারা হ্যান্ডেল করে। তারপরে ধরো ইন্টারনেটে আমরা যে আইপি অ্যাড্রেস ইউজ করি, কোন আইপি অ্যাড্রেসগুলো কোন কান্ট্রির জন্য অ্যাসাইন্ড, আইপি অ্যাড্রেসগুলো ওভারল্যাপ হচ্ছে কি হচ্ছে না, সব আইপি অ্যাড্রেসের ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, কোন দেশে কয়টা হচ্ছে, কতগুলা কি বলবো পাবলিক আইপি কোন কান্ট্রিতে তারা দিচ্ছে, এই সমস্ত কিছুকেই একটা অর্গানাইজেশন দিয়ে মেনটেন করা হয় যেন কোনো ওভারল্যাপিং না হয় একজন আরেকজনের সাথে। ঠিক আছে? সো এই অর্গানাইজেশনের যে নাম এবং তাদের টাস্কগুলো একটু তোমরা জাস্ট গো থ্রু করো, এগুলা পরীক্ষায় আসবে না, জাস্ট টু নো যে আসলে কোন অর্গানাইজেশন কি কাজ করে এবং এটা কিভাবে কন্ট্রোল করা হয়, হায়ারার্কিটা কি, এটা দেখার জন্য। যেমন তুমি যদি গুগলে সার্চ করো RFC 744, ধরো একটা নাম্বার দিলা, তাহলে তুমি দেখবে একটা নির্দিষ্ট প্রোটোকল সম্পর্কে একটা বড় একটা তোমার টেক্সট বের হবে, যেটা সম্পর্কে সমস্ত স্পেসিফিকেশন তুমি তার ডিটেইলে পাবা। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল বলা আছে, যদি আমি গুগলে সার্চের বারে দেখি RFC 791, তাহলে আমি ইন্টারনেট প্রোটোকল সম্পর্কে আজ অবধি যত কিছু স্পেসিফিকেশন আছে সমস্ত কিছু তুমি এটা দেখতে পারবা, সে কবে ইনভেন্ট হয়েছে, তার মোটিভেশন কি, তার স্কোপ কি, তার অপারেশন কি, এন্ড আদার ডিটেইলস, এরকম প্রত্যেকটা প্রোটোকল নিয়েই তুমি এই এক্সপ্লেনেশন গুলা ইন্টারনেটে অ্যাভেলেবল পাবা। ঠিক আছে? বোঝা গেল? ইয়েস মিস। Yes, থিওরিটিক্যাল miss. জিনিস, এই এই Yes, জিনিসগুলো miss. পরীক্ষায় আসবে না, কিন্তু জাস্ট একটু তোমরা জাস্ট দেখে রাখো, হ্যাঁ, যে কোনগুলা কখন কি কাজে লাগে বা কারা কোন অর্গানাইজেশন গুলা কোন কোন জিনিসগুলো হ্যান্ডেল করে এন্ড এভরিথিং। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে TCP/IP এবং OSI রেফারেন্স মডেলের যেই আর্কিটেকচারটা আছে সেটা। আমরা দুইটা মডেলের কথা বলতেছি, একটা হচ্ছে OSI রেফারেন্স মডেল আর একটা হচ্ছে TCP/IP প্রোটোকল সুইট। সো রেফারেন্স মডেল এটার জন্য বলা হয়েছে কারণ এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল মডেল, এটার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই। আজ থেকে ধরো 30 বছর আগে যখন এই ইন্টারনেট নিয়ে গবেষণা করা হচ্ছিল, তখন এই OSI রেফারেন্স মডেলটা থিওরিটিক্যাল হিসাবে একটা দাঁড় করানো হয়, যেটা আসলে ISO এই 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 কোম্পানিটা এই মডেলটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট দাঁড় করায়, বাট অ্যাকচুয়ালি এটার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হয় নাই। 80-এর দশকে যখন US আর্মি যখন ইন্টারনেটের অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা করে, তখন TCP/IP যে প্রোটোকল স্ট্যাক এই লেয়ারগুলো ফলো করে তৈরি করা হয়েছে এবং বর্তমানে আসলে আমরা এটার উপরে এই সমস্ত ইন্টারনেটটা রান করে। তো আমাদের প্রত্যেকের কম্পিউটারে ল্যান কার্ডের যে সফটওয়্যারে এই TCP/IP প্রোটোকল যে স্ট্যাক আছে সেটা ইনস্টল করা আছে, যেটার মাধ্যমে প্রত্যেকটা ডেটাকে কিভাবে প্রসেস করা হবে সেটা ডিফাইন করা আছে। আচ্ছা, সো বেসিক পার্থক্য যদি বলি দুইটা মডেলের মধ্যে তেমন কিছু না, পার্থক্য হচ্ছে তোমার লেয়ারের সংখ্যার উপরে এবং লেয়ারের নামের উপরে।
যেমন ওএসআই মডেলে 7টা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন। এই 3টা হচ্ছে আপার লেয়ার বেসিক্যালি। এই 3টা লেয়ারকে একসাথে করে টিসিপি/আইপি মডেলে অ্যাপ্লিকেশন লেয়ার একসাথে তৈরি করা হয়েছে। আগে যেমন 3টা লেয়ারে ভাগ ছিল, এখন এই 3টা মিলে একটা হয়েছে। এরপরে মিডল লেয়ার বলতে আমি বুঝি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। এই দুটো সেম আছে, কিন্তু নেটওয়ার্ক লেয়ারের নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে ইন্টারনেট লেয়ার। অ্যান্ড লাস্টলি যে দুটা লেয়ার আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা ডেটা লিঙ্ক। এই দুটাকে কম্বাইন করে একটা লেয়ার করা হয়েছে, এটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। নামের একটু পার্থক্য আছে, বাট কাজের ক্ষেত্রে বা ফাংশনালিটির ক্ষেত্রে অল আর সেম। সো এই 3টা মিলে হচ্ছে আপার লেয়ার, এই দুটা হচ্ছে মিডল লেয়ার, আর এটা হচ্ছে লোয়ার লেয়ার। বুঝা গেছে? বুঝা গেছে? Yes, miss. তো এখন আমরা দেখব যেটা একটু আগে বললাম যে আইএসও অর্গানাইজেশন দিয়ে ওএসআই মডেলটা আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা একটা থিওরিটিক্যাল মডেল ছিল, যেটার প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিমেন্টেশন পরবর্তীতে আর হয় নাই। বাট আমরা আসলে পড়ানোর সময় এই রেফারেন্সটাই বারে বারে টানি যে ওএসআই মডেলে কি কি আছে এবং টিসিপি/আইপি মডেলে কি কি আছে। এটা আসলে এই পড়া পর্যন্তই সীমাবদ্ধ। সো ওএসআই মডেল ফার্স্ট ডেভেলপ করা হয় হচ্ছে 1984 এর দিকে। আচ্ছা, এখন আমরা একটু প্রত্যেকটা লেয়ারে কিভাবে কাজ হয় এটা সম্পর্কে একটা বেসিক ফাংশনালিটি এই টপিকে পড়ব। তো আমরা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করব পড়ার জন্য। আমরা প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ার পড়ব, তারপরে প্রেজেন্টেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, এভাবে করে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, একটা ডেটা যখন সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে পাস হয়, তখন ফার্স্ট যে লেয়ারটা কাজ করে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে D7 বলতে কি বোঝাচ্ছে জানো? D7 মানে হচ্ছে ডেটা। কার ডেটা? 7th লেয়ারের ডেটা। আচ্ছা, 7th লেয়ারের ডেটাকে, ধরো আমি হচ্ছে একজন সেন্ডার এবং আরেকজন আমার অপর সাইডে যার সাথে আমি কমিউনিকেট করতে চাই সে হচ্ছে আমার রিসিভার। সো আমি যখন আমার কম্পিউটারের ব্রাউজারে কোনো একটা জিনিস টাইপ করলাম বা লিখলাম, ধরো আমি একটা কোনো ওয়েব পেজ দেখতে চাই, সো আমি ওটা লিখে গুগলে সার্চ করলাম। লেখার পরে ওই যে আমি ডেটাটা লিখলাম আমার ব্রাউজারে, সেটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটা। এখন এই ডেটাটা কিভাবে প্রসেস হবে সেই সম্পর্কে ইনফরমেশন কে প্রোভাইড করবে? অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার। আমি যখন একটা ডেটাকে জেনারেট করব অপর সাইডে পাঠানোর জন্য, ডেটা লেখার সাথে সাথে আমাকে আরেকটা জিনিস ডেটার সাথে অ্যাড করতে হবে, সেটাকে বলা হয় হেডার অফ দ্য ডেটা। সো আমি যখন অ্যাপ্লিকেশন লেয়ারে আছি, অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটার সাথে অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার যখন অ্যাড হবে, এই হেডারে কি থাকবে? এই ডেটার সম্পর্কে কন্ট্রোল ইনফরমেশন। এই প্রসেসটাকে আমি বলবো এনক্যাপসুলেশন, বাইন্ডিং দ্য ডেটা উইথ দ্য হেডার। বুঝে গেছে? বুঝছো কি? Yes, miss. এই বাকি কেউ কথা বলো না কেন? ঘুমায় গেছো নাকি তোমরা? মিস আসি। ঘুমায়ও না, হ্যাঁ, একটু জেগে থাকো। জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে এখন ডেটাটা আমার অ্যাপ্লিকেশন লেয়ারে আছে, এখন আমাকে কি করতে হবে? আমার নিচের লেয়ারে পাঠাইতে হবে, কারণ অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন থেকে সেশন, এরকম করে করে নিচের লেয়ারে যাবে, তারপরে ফিজিক্যাল লেয়ার দিয়ে কি হবে? রাস্তা দিয়ে যাবে, তারপরে আবার ডেস্টিনেশনে পৌঁছাবে। সো একটা লেয়ার ডেটাকে আসলে অনেক লেয়ারে প্রসেস করতে হবে। সো অ্যাপ্লিকেশন লেয়ারে রেডি হওয়ার পরে ওই ডেটাটা সম্পূর্ণরূপে আমি তার নিচের লেয়ারে পাঠাবো, তখন সেটা হয়ে যাবে D6। দ্যাট মিনস উপরের লেয়ারে যে D7 ছিল এবং H7 ছিল, এটা মিলে হয়ে যাবে কি? প্রেজেন্টেশন লেয়ারের ডেটা। ঠিক আছে? এরপরে এর সাথে যদি আমি হেডার অ্যাড করি, আবার হেডার অ্যাড করতে হবে কিসের জন্য?
কারণ প্রেজেন্টেশন লেয়ারের যে কাজগুলো আছে তার কন্ট্রোল ইনফরমেশন আমাকে এই হেডারের মধ্যে অ্যাড করতে হবে। তখন আমার এটা কি হয়ে যাবে, প্রেজেন্টেশন লেয়ারের ডেটা এবং প্রেজেন্টেশন লেয়ারের হেডার এভাবে করে করে গ্র্যাজুয়ালি নিচের দিকে যাবে এবং ডেটার সাথে হেডার অ্যাড হবে। বোঝা গেছে? এরপরে দেখো D2 হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ার। এরপরে যখন ফিজিক্যাল লেয়ার এসে যাবে, দ্যাট মিনস সে ফিজিক্যালি আমার ডিভাইস থেকে বের হয়ে বাতাস দিয়ে অথবা তার দিয়ে ডেস্টিনেশনের দিকে যাবে, তখন ডেটাটাকে কি করতে হবে, একদম বিট স্ট্রিমে কনভার্ট করতে হবে। সেখানে কি ওই যে ডেটাটা আমার আপার লেয়ারে D2 পর্যন্ত যেটা ছিল সেটাকে আমাকে জাস্ট সিম্পলি 0101-এ কনভার্ট করার পরে একটা ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমি তার দিয়ে অথবা বাতাস দিয়ে আমি আমার ডেটাটাকে ডেস্টিনেশনে পাঠাবো। বুঝে গেছে? ডেস্টিনেশনে সেম একইভাবে ধরো তার দিয়ে কম্পিউটার পর্যন্ত আসলো, ডেস্টিনেশন কম্পিউটার পর্যন্ত আসলো, এখন জাস্ট অপোজিট কাজটা তৈরি করবে। অপোজিট কাজটা কি, ডেটার থেকে হেডার এতক্ষণ কি করছি আমরা অ্যাড করছি, এখন ডেটার থেকে হেডার সরাবো। বোঝা গেছে? সো আমাদের কম্পিউটার, আমাদের অপারেটিং সিস্টেম এবং আমাদের ল্যান কার্ড এই কাজটা করে। যখন ডেটাকে প্রসেস করে সেন্ডার সাইডে ডেটার সাথে হেডার অ্যাড করে, যখন রিসিভিং এন্ডে ডেটাটা আমাদের পিসিতে আবার এসে পৌঁছায়, তখন ডেটার থেকে হেডারটা সরায় সরায় অ্যাকচুয়াল ডেটাটা বের করে। বোঝা গেছে? সো বাম পাশের যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন প্রসেস, এবং ডান পাশের যে প্রসেসটা যেটা রিসিভার সাইডে কাজ করে এটাকে বলা হয় ডিক্যাপসুলেশন প্রসেস। ক্লিয়ার? ইয়েস মিস। Yes, miss. ওকে, আচ্ছা। তো এখন আমরা যদি স্পেসিফিক্যালি প্রত্যেকটা লেয়ারের কাজ জানতে চাই, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে একটা ইন্টারফেস প্রোভাইড করা মানুষের সাথে নেটওয়ার্কের, যার মাধ্যমে বা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজার একটা স্পেসিফিক সার্ভিস কম্পিউটার থেকে বা নেটওয়ার্ক থেকে পেতে পারে। সো আমাদের সার্ভিসগুলো কি কি আছে, আমরা কি কি করি আসলে, অনেক সব কিছুই করি। আমরা ইমেইল করি, আমরা ব্রাউজ করি, আমরা চ্যাট করি, আমরা লাইভ গেম দেখি, আমরা মুভি দেখি, আমরা ক্লাস করি, রাইট? সো এই প্রত্যেকটা সার্ভিসে কি একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন যেটা আমরা নেটওয়ার্কটা ইউজ করে অ্যাচিভ করতে চাই, এবং অ্যাপ্লিকেশন লেয়ার কি করে, আমাদের একটা ইন্টারফেস প্রোভাইড করে নেটওয়ার্ক এবং ইউজারের মাঝখানে। সো আমি বলতে পারি এক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন লেয়ারের ইন্টারফেসগুলো কারা কারা দেয়, যেমন ব্রাউজার দিয়ে থাকে, বা কোনো ইমেল ক্লায়েন্ট দেয়, হোয়াটসঅ্যাপের যে অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে থাকে, অ্যান্ড এক্সেট্রা। বুঝা গেছে? তো বেসিক্যালি ও হচ্ছে ইউজার থেকে জাস্ট ইনফরমেশনটা নেয়, বেসিক ইনফরমেশন নেওয়ার পরে সে তার নিচের লেয়ারকে দিয়ে দেয় ওই ইনফরমেশনের উপরে বাকি প্রসেসিংটা করার জন্য। তো আমি ফাইনাল আউটকামটা আসলে লেয়ার 7-এ দেখতে পাই। বুঝাতে পারলাম? হ্যাঁ মিস। আচ্ছা, এরপরে জি, miss. আমি কি কাজ করব, কোন অ্যাপ্লিকেশনটা নিব সেটা আমি ডিসাইড করে ফেললাম। সাপোজ ধরো আমি কি করলাম, আমি ইমেল করব ধরো। তা এখন ইমেলটা করার জন্য আমি কি ইমেলটা আমার মেসেজের বডিতে টাইপ করলাম। এরপরে অনেক সময় আমরা কি করি, যখন একটা মেসেজ আমরা ব্রাউজারে লিখি, তখন আমরা অনেক সময় সেটাকে ট্রান্সলেট করতে চাই, বাংলা থেকে ইংলিশ করতে চাই, রাইট? তারপর ডেটাকে আমরা কম্প্রেস করতে চাই অনেক সময়, যে আমার একটা ফাইল ফাইল যদি অনেক সাইজে বড় হয় তখন আমি সেটাকে জিপ করি বা কম্প্রেস করি। দেন আমাদের কোনো সিকিউরড ট্রানজ্যাকশন হলে বা সিকিউর কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি করি, ডেটাটাকে প্লেন টেক্সট হিসেবে পাঠাই না, অনেক সময় আমরা কি করি, এনক্রিপশন করি, ডেটার উপরে আলাদা সিকিউরিটি ইম্পোজ করি। তো এই যে ফাংশনালিটিগুলো আছে যেটা আমরা পেতে চাই একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন থেকে, তো অ্যাপ্লিকেশন কি করে, আমার ডেটাটা ডেটাটা নিয়ে নেয়, এরপরে সে তার প্রেজেন্টেশন লেয়ারকে এই কাজটা দেয় যে ডেটার উপর বেস করে তুমি ট্রান্সলেশন করতে পারবা, কম্প্রেশন করতে পারবা, এনক্রিপশন করতে পারবা, তোমার অ্যাপ্লিকেশন যেটা আসলে ডিমান্ড করে সেটার উপর বেস করে। বুঝে গেছে? সো ডেটাটাকে প্রেজেন্টেবল করার জন্য যে যে কাজ করতে হয়, এই কাজটা করে দেয় হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ার। ক্লিয়ার? ইয়েস মিস। Miss, বলো।
আপনার কথা মিস না অনেক আটকে আসছে এখন। একবার তো ক্লাসরুম থেকে বের হয়ে জয়েন করেছি, এখন মিস বাকিদেরকেও একটু জিজ্ঞেস করবেন, কারণ মিস একদম আটকে যাচ্ছে, মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বাকিরা কি আমার কথা শুনতে পাও না আটকে আটকে যায়? শুনতে শোনা যাচ্ছে ঠিক। হ্যাঁ শুনতে পাচ্ছি ক্লিয়ার। ম্যাম মাঝে মাঝে আটকায় যায়। আর তাহলে এটা নেটের প্রবলেমই হবে তোমার এন্ডে। নেটের হয়তো মানে নেট হয়তো স্পিড ফ্লাকচুয়েট করতেছে, তাই এরকম হতে পারে। আচ্ছা। তোমার ওয়াইফাই যদি বেশি সমস্যা করে তাহলে মোবাইল ডেটা দিয়ে আসতে পারো। অনেক সময় মোবাইল ডেটা ভালো পারফর্ম করে, আবার অনেক সময় করে না। আসলে এটা জি মিস, সুইচ করেছি একবার, কেটে আবার জয়েন করেছিলাম, কিন্তু এই একই অবস্থা আর কি। ডিসকর্ডে এই জিনিসটা প্রায়ই হয়। এটা ডিসকর্ডের অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে, অথবা নেটের প্রবলেমের জন্য হতে পারে। বাট মিটে আমি এই সমস্যাটা কম পাইছি। মিটে মানে ভয়েসের রেকর্ড মানে কোয়ালিটিটা বেটার থাকে ডিসকর্ডের থেকে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের পরে হচ্ছে আমার সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হচ্ছে কি, এই যে আমি ডেটাটাকে রেডি করতেছি, আমার মানে ফাইনাল টার্গেট কি, ডেস্টিনেশনে পৌঁছানো। তার মানে ডেস্টিনেশনের সাথে সামহাও একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা, তারপরে আমি ডেটাটা পাঠাতে পারবো, রাইট? সো সেটা এস্টাবলিশ করার জন্য আমাকে হোস্টের সাথে হোস্টের একটা সেশন ক্রিয়েট করতে হবে। সেশন ক্রিয়েট করা বলতে আমরা কি বুঝি, যেমন ধরো আমি যখন গুগলে সাইন ইন করি, তখন আমি কি করি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই, তাই না? দেন আমি আমার মেইল বক্সে ঢুকতে পারি, তাই তো? এরপরে আমি যতক্ষণ সেখানে কাজ করি আমার সেটা অ্যাক্টিভ থাকে। অনেক সময় অনেকক্ষণ ধরে আমি ইউজ না করলে কি হয়, আমার সেশনটা আইডল হয়ে যায় এবং কিছুক্ষণ পরে দেখা যায় অটোমেটিক্যালি অনেক সময় সাইন আউট হয়। আবার অনেক সময় আমি রিফ্রেশ করলে কি হয়, সেশনটা রিস্টার্ট হয় নতুন করে। সো এই যে কাজগুলা, একটা ডায়ালগ কন্ট্রোল করা, আরেকটা এন্ডের সাথে টাইমের সিনক্রোনাইজেশন করা, প্লাস আমাকে আমার আমার সেশনের সাথে সার্ভারের সেশনকে অ্যাক্টিভ রাখা, এই কাজগুলো করে হচ্ছে সেশন লেয়ার। বোঝা গেছে? মিস একটা সেশন বলতে কি বোঝানো হয়, লাইক মানে আমি যখন লগ ইন করবো। যতক্ষণ ওই সার্ভারটার সাথে বা ওই এন্ডের সাথে যতক্ষণ তুমি ইন্টারঅ্যাক্ট করতেছো, ততক্ষণ তোমার সেশনটাকে ডায়ালগ অনুযায়ী ক্লকওয়াইজ অ্যাক্টিভ রাখতে হবে। তোমার সাথে ওর সাথে যদি ইন্টারাপশন হয় তাহলে কি হবে, তোমার কমিউনিকেশনটা তো আর এস্টাবলিশ থাকবে না। তো যতক্ষণ তুমি অপর এন্ডের সাথে কমিউনিকেট করতেছো, সেই এন্ডকে অ্যালাইভ রাখা তোমার সাথে। মিস তাহলে মেসেঞ্জারে তো এরকম হবে যে আমার যদি সারাদিন হচ্ছে ওয়াইফাই অন থাকে, হুম। তাহলে সারাক্ষণই সেশনটা ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আমার ওয়াইফাই অফ করতেছি না। কারণ কন্টিনিউয়াসলি কেউ না কেউ আমাকে মেসেজ পাঠাতে পারতেছে। এটা মানে ব্যাকগ্রাউন্ডে চললেও আসতেছে হ্যাঁ, মেসেজটা। ব্যাকগ্রাউন্ডে চললে চলবে। কিন্তু তোমার যখন ধরো ইনঅ্যাক্টিভ যখন থাকে, ধরো তুমি যখন সাইন আউট করে থাকো, তখনও তো সে তোমাকে মেসেজ পাঠাতে পারে, পারে না? কিন্তু তুমি দেখতে পারবা না। হ্যাঁ, দেখতে পারবা তখনই যখন তুমি ফেসবুকে বা মেসেঞ্জারে তুমি লগ ইন করবা। তুমিও যখন অনলাইনে অ্যাক্টিভ, সেও যখন অনলাইনে অ্যাক্টিভ, তখন কি তোমার একদম রিয়েল টাইম ইন্টারাকশন হচ্ছে। আর তুমি যখন সাইন আউট, তখন সে যদি তোমাকে মেসেজ পাঠায়ও তুমি দেখতে পারবা না, বাট মেসেজ কিন্তু তোমার কাছে আসবে, তাই না? কারণ তুমি যখন অন করবা তখনই তুমি দেখতে পারবে। সেম ক্ষেত্রে মেইলেও। মানে মিস হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি সার্ভারের সাথে কানেকশন আছে ততক্ষণ পর্যন্ত আমার ওই সেশনটা অ্যালাইভ থাকে, তারপর সেশনটা ওইটা লাইভ ডেড হয়ে থাকে, যায়, হ্যাঁ। আবার নিউ সেশন ওপেন হয়। নিউ আচ্ছা। সেশন ওপেন হয়, হ্যাঁ। এটা সাধারণত আমরা যখন সার্ভারের সাথে সাইন ইন করতেছি, কারণ তোমার তোমার যখন মেসেঞ্জারে তুমি আসো, সেটা অ্যালাইভ কিভাবে থাকতেছে, কারণ তুমি অলরেডি সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছো না? এবং এটা তো হুম, তুমি মানে এটাকে অনই তো করে রাখছো, কোনো তো লগ আউট করো নাই বা বলো নাই যে 10 মিনিট পর অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে, হ্যাঁ। এরকম তো কিছু করে রাখো নাই। তো তুমি তো সেশন ক্রিয়েট করে রাখছো লং পিরিয়ডের জন্য, যতক্ষণ না তুমি মানে কি বলবো, নিজে থেকে সাইন আউট করতেছো, সাইন আউট ততক্ষণ করে, কিন্তু হ্যাঁ। সে অ্যাক্টিভ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারের নাম হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। আমরা তখন কি করলাম, অ্যাপ্লিকেশন লেয়ার দিয়ে আমি ইউজারকে ইন্টারফেস দিলাম, ইউজার মেসেজ লিখে দিল, দেন
সেটা লেখার পরে প্রেজেন্টেশন লেয়ার কি করলো, মেসেজটাকে ট্রান্সলেট করলো বা কম্প্রেস করলো, সেশন লেয়ার কি করলো, যার সাথে আমি এই জিনিসটাকে এক্সচেঞ্জ করতে চাচ্ছি তার সাথে আমার ডায়ালগটা এস্টাবলিশ করে রাখলো, রাইট? এরপরে এখন আমার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, এখন আমার মেসেজের অ্যাকচুয়াল আদান প্রদান শুরু হবে। এই মেসেজের অ্যাকচুয়াল আদান প্রদানের করার সময় আমাকে বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি আসলে মেসেজগুলাকে একবারে সব পাঠিয়ে দিতে পারবো কিনা, আমার স্পিড কেমন হবে, ফ্লো, সেগমেন্টগুলো কিভাবে যাবে, এরর হলে কি হবে, আমি কাউন্টার মেজার কি নিব, কোন অ্যাপ্লিকেশনের ডেটা কোথায় যাবে, এই জিনিসগুলো এখন আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে। এবং এই কাজগুলো করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। খেয়াল করো, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা লেয়ার, যেটা হচ্ছে আমার মিডল লেয়ার হিসেবে কাজ করে, এবং সে আসলে আপার লেয়ার এবং লোয়ার লেয়ারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করে। আচ্ছা, এখানের কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। খেয়াল করো, দেখা যায় হ্যাঁ মিস। একটা সেন্ডার এবং এটা একটা রিসিভার আছে, এর মধ্যে ডেটা ট্রান্সফার করা হবে। সো ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে আমি যখন কথা বলবো তখন আমি এই লেয়ারের ডেটাকে বলবো সেগমেন্ট, ঠিক আছে? সো ট্রান্সপোর্ট লেয়ারের ফার্স্ট ফাংশনালিটি কি? সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বল। আচ্ছা, এরপরে কি? পোর্ট অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাডিং সিকোয়েন্স নাম্বার। এই দুটাকে আমি একসাথে এক্সপ্লেন করব। এই জিনিসটা হচ্ছে, ধরো আমি আমার কম্পিউটারে এখন কি করতেছি, তোমাদের ক্লাস নিচ্ছি, সাথে সাথে আমার ইমেইলটা ওপেন করা আছে, আমার বাক্স ওপেন করা আছে, আমার ধরো অন্য একটা ওয়েব পেজ ওপেন করা আছে, ইউসিস ওপেন করা আছে, কোনো একটা ইমেল ক্লায়েন্ট আমি ওপেন করে রাখছি, এক্সেট্রা ধরো, ঠিক আছে? তার মানে আমি কতগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখছি, মাল্টিপল, তাই না? 3টা 4টা হতে পারে। এবং সবগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে কি করতেছি, আমি প্রত্যেকটাই একটু না একটু করে ইউজ করতে পারতেছি। আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই একটা ইমেল পাঠিয়ে দিতে পারি, আমি আমার মেসেজ চেক করতে পারি, রাইট? আমরা তো মাল্টিটাস্কিং করি নাকি? এখন হ্যাঁ মিস। কম্পিউটার এটা কিভাবে বুঝবে যে আসলে আমি যে ডেটা পাঠাচ্ছি এটা কার ডেটা? কারণ আমার ডিসকর্ডের ডেটার সাথে ইমেইলের ডেটা কিন্তু কখনো ওভারল্যাপ হয় না, হয়? যেই অ্যাপ্লিকেশনের ডেটা সেই অ্যাপ্লিকেশনেই আমি পাই। কিভাবে পাই? পাই হচ্ছে এইভাবে, কারণ কম্পিউটার তো আমাদের মতন আর এইভাবে দেখতে পারে না যে এটা হচ্ছে এই ট্যাবে হচ্ছে এটা বা এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন। কম্পিউটার কি নিয়ে কাজ করে? 0 আর 1। সো কম্পিউটারকে বুঝাইতে হইলেও এই 0 আর 1 দিয়ে সবকিছু বুঝাইতে হবে। সো এই জিনিসটা বোঝানোর জন্য প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এগেইনস্টে একটা করে পোর্ট নাম্বার or পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা হয়, যেটা দিয়ে কম্পিউটার বুঝতে পারে এটা হচ্ছে স্পেসিফিক এই অ্যাপ্লিকেশনের ডেটা। দেখো এখন কি বলছে, দ্য ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডেলিভারি অফ এ মেসেজ ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। একটা নির্দিষ্ট প্রসেস থেকে আরেকটা নির্দিষ্ট প্রসেসে ডেটা ডেলিভারি এনশিওর করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। আমি একটা এক্সাম্পল দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি 2টা কাজ করতেছি আমার পিসিতে, একটা হচ্ছে ফাইল ট্রান্সফার, মানে আমি একটা সার্ভার থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করতেছি বা আপলোড করতেছি, আরেকটা হচ্ছে ওয়েব ব্রাউজিং। আচ্ছা, এখন আমি যদি 2টা কাজ করি, ধরে নাও আমার ফাইলের সাইজ হচ্ছে 500 মেগাবাইট, যেটা আমি এফটিপি দিয়ে আমার পিসি থেকে সার্ভারে নিতে চাই বা সার্ভার থেকে আমি ডাউনলোড করতে চাই, যে কোনো একটা। আর আমি কোনো একটা ওয়েব ব্রাউজ করতেছি যেখানে আমার ডেটার সাইজ হচ্ছে সাপোজ 200 মেগাবাইট, 200 মেগাবাইট। এখন আমার পিসি থেকে আমি যখন ডেটাটা পাঠাবো, আমার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল সাইজ যেটা আমি প্রসেস করতে পারি সেটা ধরে নাও 100 মেগাবাইট। এটার মানে হচ্ছে আমার ডেটার সাইজ
ডেটার ইউনিট সাইজ 100 মেগাবাইটের বড় হইলে আমি সেটাকে ছোট ছোট ভাগে আমার ভাগ করতে হবে। আমার ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম 100 মেগাবাইট এট এ টাইম। এখন আমি যখন ট্রান্সপোর্ট লেয়ারে এই দুইটা ফাইল ট্রান্সফার এবং ওয়েব ব্রাউজিং এর কাজ করব এবং আমার ম্যাক্সিমাম ইউনিট সাইজ যখন 100 এমবি হবে, তখন সে কিভাবে কাজ করবে? তখন তাকে কাজ করতে হবে হচ্ছে দুইটা জিনিস তাকে অ্যাসাইন করতে হবে। একটা হচ্ছে পোর্ট নাম্বার আর একটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার। সো এফটিপির জন্য স্পেসিফিক করা আছে পোর্ট নাম্বার হচ্ছে 20, আর ওয়েব ব্রাউজিং এর জন্য পোর্ট নাম্বার হচ্ছে 80। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য একটা করে ইউনিক অ্যাড্রেস দেওয়া, যার মাধ্যমে সে কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছে সেটা আইডেন্টিফাই করা হয়। তাই এখন এই সোর্স যখন এই দুইটারই ডেটা কনকারেন্টলি প্রসেস করবে, তখন সে এইভাবে প্রসেস করবে। তো এফটিপির জন্য সে যখন ডেটা জেনারেট করবে, এফটিপির ডেটার সাইজ কত? 500। ইউনিট সাইজ কত? 100। তার মানে কয়টা সেগমেন্ট হবে তাহলে? 5টা। 5টা। তাহলে সে 5টা সেগমেন্ট এরকম তৈরি করবে, যেই সেগমেন্টের গায়ে ডেটার সাইজ হচ্ছে প্রথমে 100 এমবি লিখবে, আর দুইটা ঘর থাকবে। প্রথম ঘরে থাকবে পোর্ট নাম্বার, পরবর্তী ঘরে থাকবে সে যে 5টা ভাগে ভাগ করলো, এটা 5টা ভাগের প্রথম সিকোয়েন্স। ঠিক আছে? তার মানে এটা হবে, সরি, এটা হবে সিকোয়েন্স 1। এর পরের সিকোয়েন্সটা কি হবে তাহলে বলো তো? আবার 100 বাইট, সরি 100 মেগাবাইট, 20, এখানে কত হবে বলো তো? 22 22 না, 22 হবে কেন? 2 হবে, সিকোয়েন্স নাম্বার 2 হবে। 2 হবে। তারপরে আবার 123। বোঝা গেছে? এই যে 20টা কেন চেঞ্জ হচ্ছে না? কারণ প্রত্যেকবার এটা কি এফটিপির ডেটা, এফটিপির ডেটা কি দিয়ে আইডেন্টিফাই করা হবে? 20 দিয়ে। কিন্তু এফটিপির ডেটাতে 5টা সিকোয়েন্স হবে, তাই এভাবে করে 1 2 3 4 5 সিকোয়েন্স আমি লিখবো। বোঝা গেছে? মিস এখানে 20টা কি জানো? পোর্ট নাম্বার, আচ্ছা, পোর্ট নাম্বার। যেটা দিয়ে অ্যাপ্লিকেশন আইডেন্টিফাই করতেছে। আচ্ছা, তাহলে ওয়েব ব্রাউজারের জন্য কয়টা সিকোয়েন্স হবে? দুইটা। ভেরি গুড, দুইটা সেগমেন্ট তৈরি হবে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? এখানে কত হবে? 100, পোর্ট নাম্বার কত হবে? 80, 80। সিকোয়েন্স নাম্বার 1, 80 180। বোঝা গেছে? ইয়েস মিস। কনফিউশন আছে? আচ্ছা, নাই। এরপরে যেটা, ইমেলে এইটা ইউনিক হয় কি ম্যাক অ্যাড্রেসের জন্য? ওই ম্যাক অ্যাড্রেস এখনো আসে নাই, ম্যাক অ্যাড্রেস আরো পরে। আচ্ছা, আচ্ছা, সো আচ্ছা সেগমেন্টেশন মিস, একটা কোয়েশ্চেন আছে। বলো। একটা ওয়েব ব্রাউজারের মধ্যে ওইটা আমরা যদি অনেকগুলা ট্যাব ইউজ করি, তো ওইগুলা কি এক একটা ট্যাব এক একটা পোর্ট নাম্বার পায়, নাকি পুরা ব্রাউজারটা মিলেই একটা পোর্ট নাম্বার? লাইক ক্রোম পুরাটা মিলে 20 পাবে, কিন্তু এরকম না যে ক্রোমে একটা ট্যাব খুলছে ওইটাতে ইমেল করতেছে ওইটা একটা পোর্ট নাম্বার, একটাতে গেমস খেলতেছে ওইটা একটা আচ্ছা, পোর্ট এই নাম্বার। এই জিনিসটা আরেকটু পরে গেলে বুঝবা, যেটা আমরা মিডের সময় পড়বো। সেটা হচ্ছে পোর্ট নাম্বার আবার দুই ভাবে আছে, সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার। সো যখন তুমি এক একটা করে ট্যাব খুলবা, প্রত্যেকটার জন্য একটা স্পেসিফিক ইউনিক পোর্ট নাম্বার হবে, এক একটা ট্যাবের জন্য এক একটা। কিন্তু ডেস্টিনেশন পোর্ট নাম্বার তুমি যদি ওয়েব ব্রাউজ করতেছো অলওয়েজ 80 হবে। কিন্তু তাহলে আমি ইউনিকনেস আইডেন্টিফাই করব কি দিয়ে? সোর্স পোর্ট নাম্বার দিয়ে। তুমি যতগুলা ট্যাব খুলবা ততগুলা ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট নাম্বার হবে। বোঝা গেছে? ওকে। আচ্ছা, সো সেগমেন্টেশন মানে বুঝলাম আমরা কি, পোর্ট নাম্বার মানে বুঝলাম কি, সিকোয়েন্স নাম্বার মানে বুঝলাম কি। এখন রিঅ্যাসেম্বল মানে কি? রিঅ্যাসেম্বল মানে হচ্ছে এই যে 5টা সেগমেন্ট যখন ডেস্টিনেশনে পৌঁছাইলো, সো আমি এটা শিওরলি বলতে পারবো না যে আমার এই সিকোয়েন্সগুলা কি এই সর্টেড ওয়াইজই পৌঁছাবে কিনা। এরকম হতে পারে যে আমার 2 নাম্বার সিকোয়েন্সটা আগে গেল, তারপরে 3 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে 5 নাম্বার, তারপরে 4 নাম্বার, এরকম হতে পারে না? সো
রিসিভার এন্ডের কাজ কি? এই সিকোয়েন্সগুলাকে বা এই সেগমেন্টগুলাকে রিসিভ করার পরে সেগুলাকে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী সর্ট করে রিসিভ করা। বোঝা গেছে? ক্লিয়ার? রিঅ্যাসেম্বল মানে কি? হ্যালো? ইয়েস মিস বুঝতেছি। মিস হ্যাঁ মিস রিঅ্যাসেম্বলটা আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ জি রিপিট করা যাবে। রিঅ্যাসেম্বল মানে হচ্ছে আমি আমি যেই সেগমেন্টগুলো তৈরি করছি প্রত্যেকটার আমি একটা সিকোয়েন্স নাম্বার দিছি 1 2 3 4 5। এখন এই সেগমেন্টটা তো একটা রাস্তা দিয়ে যাবে, রাইট? এবং এই রাস্তার গ্যারান্টি কেউ বলতে পারে না যে কে আগে পৌঁছাবে কে আগে পৌঁছাবে না। হতে পারে 2 নাম্বার সিকোয়েন্সটা আগে পৌঁছাইলো, তারপরে 3 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপর 5 নাম্বার, তারপরে 4 নাম্বার। রিসিভারের কাজ হচ্ছে উল্টাপাল্টা অর্ডারে যদি সিকোয়েন্স আসেও সেটাকে রিঅ্যাসেম্বল করে রিঅর্ডার করা অর সর্টিং করা। ঠিক আছে? তাহলে সে যখন 2 3 1 5 4 পাবে সে সেটাকে একটা বাফারে রাখবে, তারপরে 1 2 3 4 5 এইভাবে করে সেগমেন্টগুলোকে সাজাবে, তারপরে সে জোড়া লাগাবে, তারপরে সে 500 এমবি একবারে পাবে। বোঝা গেছে? যদি রিঅ্যাসেম্বল না করে তাহলে ডেটাটা কি অ্যাকচুয়াল কোনো মিনিং ক্যারি করবে? কারণ আমার আগের ডেটা পরে আসবে, পরের ডেটা আগে আসবে, তাই না? সেজন্য আমার রিসিভিং এন্ডে রিঅ্যাসেম্বলটা মাস্ট। বুঝাইতে পারছি? হ্যাঁ মিস। হ্যাঁ মিস, বুঝতে পারছি। এরপরে হচ্ছে কানেকশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, কোনটার মানে কি? এতক্ষণ যেগুলো বলছি সেগুলো এখানে সিমুলেশন দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখো। কানেকশন কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে আমি আমার এন্ডের সাথে যখন আরেকটা এন্ডের কমিউনিকেশন করব তার আগে আমার পিসির যে প্রসেস ডেস্টিনেশন পিসির প্রসেসের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করবে, তারপরে সে ডেটা পাঠাবে। এটাকে বলা হয় 3 ওয়ে হ্যান্ডশেকিং প্রসেস, যেটার মাধ্যমে ও ওকে একটা সিগন্যাল পাঠাবে, বলবে তুমি কি রেডি? তখন ডেস্টিনেশন বলবে ইয়েস আই এম রেডি, সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এরপরে সে অ্যাকনলেজমেন্টটা রিসিভ করার পরে সে তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এই যে তিনটা সিগন্যাল সে আদান প্রদান করলো এটাকে বলা হয় 3 ওয়ে হ্যান্ডশেক। এটার মাধ্যমে সেন্ডার বুঝতে পারবে যে ইয়েস দ্য রিসিভার ইজ রেডি নাও টু এক্সচেঞ্জ দ্য মেসেজ, তারপরে সে অ্যাকচুয়াল ডেটা ট্রান্সফার করবে। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি, দুইটা প্রোটোকল ট্রান্সপোর্ট লেয়ারের। যদি টিসিপি প্রোটোকল ইউজ করে তাহলে সে কানেকশন কন্ট্রোল করবে, যদি ইউডিপি প্রোটোকল ইউজ করে তাহলে সে কানেকশন কন্ট্রোল করবে না। সে উইদাউট মানে তার থেকে মানে জিজ্ঞাসা না করেই সে কি করবে ডেটা পাঠানো শুরু করে দিবে। এটা ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে হচ্ছে আমি কি টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করতেছি তার উপর, যে আমি টিসিপি প্রোটোকল ইউজ করব নাকি ইউডিপি প্রোটোকল ইউজ করব। বোঝা গেছে? হ্যাঁ মিস। আচ্ছা, যেটা দেখালাম যে ও বলল তুমি কি আপ, সে বলল ইয়েস, তারপরে সে কি করবে একটার পর একটা সেগমেন্ট পাঠাবে। আচ্ছা, আর ইন কেস অফ ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল মানে কি আমি কোন ফ্লোতে ডেটা পাঠাবো, মানে আমার ডেটা ফ্লো এর স্পিডটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমার রিসিভার যে আছে তার ক্যাপাসিটির উপরে। আচ্ছা, এটা বলতে কি বোঝায়? অনেক সময় রিসিভারের বাফার সাইজ কম বেশি হতে পারে, তো তার উপর বেস করে সেন্ডার ডিসাইড করবে যে সে একবারে কয়টা করে চাঙ্ক পাঠাবে। রিসিভার যদি একবারে 3টা সেগমেন্ট প্রসেস করতে পারে সে একবারে 3টা সেগমেন্ট পাঠাই দিবে। আবার কিছুক্ষণ পর যদি রিসিভার বলে যে না আমাকে আরো কম করে সেগমেন্ট পাঠাও, তখন সে কি করবে সেভাবে করে ফ্লোটাকে রিডিউস করবে। আবার যদি রিসিভার বলে যে না এখন তুমি স্পিড বাড়াও, তখন সে 3টার জায়গায় 6টা করে সেগমেন্ট পাঠাতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা ডিপেন্ড করতেছে রিসিভারের বাফারের উপরে, এবং রিসিভারের বাফার যেন ওভারফ্লো না হয় এটাই হচ্ছে মেইন টার্গেট। বুঝাইতে পারলাম ফ্লো কন্ট্রোল কি? হ্যাঁ মিস। জি মিস। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে এরর কন্ট্রোল। এরর কন্ট্রোল বলতে বোঝায় যে আমরা যে সেগমেন্টগুলো পাঠাচ্ছি এই সেগমেন্টগুলা
মাঝে মাঝে লস্ট হয়ে যাইতে পারে, এমন কোনো মানে শিওরিটি নাই যে সে ডেস্টিনেশনে পৌঁছাবে, তাহলে তখন কি হবে? তখন ট্রান্সপোর্ট লেয়ার একটা অ্যাকশন নিবে, সেটা হচ্ছে রিট্রান্সমিশন। সো যে প্যাকেটটা সেন্ড হয়েছে সেই প্যাকেটের জন্য রিসিভার সেন্ডারকে আবার রিকোয়েস্ট করবে এবং সেন্ডার সে প্যাকেটটা তাকে পাঠাবে। তা বিভিন্ন অ্যাপ্রোচ আছে এই রিট্রান্সমিশন টেকনিক ফলো করার, যেটা আমরা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি যখন পড়বো তখন জানবো। এখন এতটুকু জানলেই হবে যে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, সেগমেন্টেশন, রিঅ্যাসেম্বল, পোর্ট অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট অ্যান্ড মাল্টিপ্লেক্সিং, এই কাজটা করে। আচ্ছা, লাস্ট কাজ হচ্ছে মাল্টিপ্লেক্সিং করা। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশনকে একসাথে প্রসেস করা এবং সেটাকে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠানো। যেমন আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের যদি মাল্টিপ্লেক্সিং ফেসিলিটিটা বা ফাংশনালিটা যদি না থাকতো, তাহলে আমরা অ্যাট এ টাইম আমাদের কম্পিউটার দিয়ে এই মাল্টিপল কাজগুলো করতে পারতাম না। আমাদের একটা কাজ করতে হইতো, ওইটাকে বন্ধ করতে হইতো, তারপরে আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হইতো। বাট এখন আমরা পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে একটা ইউনিক আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারি। এখানে আইডিটা দিয়ে আসলে কালারটা দিয়ে বোঝানো হয়েছে যে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, একটা আলাদা আলাদা পোর্ট নাম্বার। এবং ট্রান্সপোর্ট লেয়ার কি করে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন থেকে কিছু সংখ্যক ডেটা নেয়, তাকে একসাথে প্রসেস করে এবং ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠায়। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সে কি করে, যখন আবার ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে সে নির্দিষ্ট ডেস্টিনেশনের দিকে আগায়, সো সেই সেগমেন্টগুলোকে নির্দিষ্ট ডেস্টিনেশনের দিকে সে ফরওয়ার্ড করে। সো যে টেকনিকটার মাধ্যমে মাল্টিপ্লেক্সিং করা হয় সেটা হচ্ছে এই আলাদা আলাদাভাবে পোর্ট অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা প্রসেস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা নিয়ে মাল্টিপ্লেক্স করে তারপরে ডেটাটাকে প্রসেস করা হয়। আচ্ছা, এটা শুনতে যতটা ইজি শোনাচ্ছে, বিষয়টা কিন্তু বেশ কমপ্লিকেটেড, তাই না? বোঝা যাচ্ছে? Yes, miss. ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কি করে? নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে এবং নেটওয়ার্ক থেকে ডেস্টিনেশন নেটওয়ার্কে কিভাবে পৌঁছানো যায় সেই পাথটা ফাইন্ড করে। সো নেটওয়ার্ক লেয়ারের দুইটা কাজ, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে রাউটিং করা, ডিসাইড হুইচ পাথ টু চুজ। আমরা ডেটা সব রেডি করতেছি, বাট আমরা যদি ডেটার গায়ে লিখে না দেই যে সোর্স কে এবং ডেস্টিনেশন কে এবং সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে যাওয়া যায়, এটা যদি আমরা বের করতে না পারি, তাহলে কি আলটিমেটলি ডেটা তো আমরা পৌঁছাতে পারবো না। সো এই যে কাজটা করে হচ্ছে রাউটার। আমরা হচ্ছে আমাদের হোস্ট ডিভাইস থেকে আমরা যখন ডেটা জেনারেট করি, আমরা আইপি অ্যাড্রেসটা বসাই, ওই আইপি অ্যাড্রেসের উপর বেস করে রাউটার কি করে, রাউটিং করে। রাউটিং করা মানে কি, পাথ খুঁজে বের করা, যে কিভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ মিস। আচ্ছা মিস, একটা কোয়েশ্চেন আছে। বলো। মিস, এখানে হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা, ওইটা আমরা কি এন ডিভাইসের আইপি অ্যাড্রেসটা বলি? হ্যাঁ, এন মানে ডিভাইসের আমার আইপি পিসি থেকে অ্যাড্রেস। যখন একটা ডেটা জেনারেট হয়, আমি আমার পিসির অ্যাড্রেসটাকে সোর্স অ্যাড্রেস দিই, আর ডেস্টিনেশন হচ্ছে যার কাছে ফাইনালি যে পৌঁছাবে সে, সেটা হচ্ছে তো ফাইনাল মিস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। হ্যাঁ মিস, তাহলে মিস সবসময় তো মানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে একটা সার্ভার, কারণ ডিরেক্ট কম্পিউটার টু কম্পিউটার তো কখনো কমিউনিকেশন পসিবল না। একটা এন্ড ডিভাইস অলওয়েজ সার্ভার, তারপর সার্ভার আবার গিয়ে আরেকটা ওই ফাইনালি আমি যাকে চাচ্ছি ওকে দিবে, তখন সার্ভার সোর্স হয়ে যায় আর ওই এন্ডটা এন্ড হয়ে যায়, এরকম জিনিসটা টাইপের না নাকি? এতটা আসলে এতটা প্লেন টেক্সটের মতন সোজা না আর কি। এটা আসলে একটু পড়লে বুঝবা যে জিনিসটা আসলে অনেক কমপ্লিকেটেড। যখন তুমি একটা এন্ড সিস্টেম থেকে আরেকটা এন্ড সিস্টেমে ডেটা পাঠাও, সো সবসময় কি তোমার তোমার পিসি থেকে জিনিসটা জেনারেট হবে, তারপরে সে রাউটারে যাবে, সেই রাউটার পাথ ফাইন্ড করে 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 ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে, সেখান থেকে আবার একটা নির্দিষ্ট জায়গায় যাবে, রাইট?
মানে মিস আমার পিসি থেকে অলওয়েজ সার্ভারে যাবে, সার্ভার তারপর ডিসাইড করবে যে আমার এন্ড ইউজার যাকে দিতে চাচ্ছিলাম হ্যাঁ ওই এন্ড ইউজারকে পাঠাবে, মানে পুশ করবে। কখনো এটা পসিবল না যে আমার পিসি আর আমার ফ্রেন্ডের পিসি একসাথে কানেক্টেড, হ্যাঁ ওইটা তো কানেক্টেড, হ্যাঁ পসিবল। পসিবল, যদি না তুমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া যদি করো, মানে কোনো সার্ভার বেসড অ্যাপ্লিকেশন ছাড়া যদি তোমরা আর দুইটা আচ্ছা আচ্ছা দুইটা এন্ড ডিভাইস ডিরেক্টলি কমিউনিকেট করতে চায়, সেক্ষেত্রে সার্ভারের ইনভলভমেন্ট দরকার নেই, তাই না? আচ্ছা। বুঝতে তো পারছো মিস কি বাট বলছি? ইন্টারনেটে তো সবকিছুই সার্ভার ইউজ করে নাকি হ্যাঁ, ইন্টারনেটে? হ্যাঁ বলতে পারো এখন, হ্যাঁ সবকিছুই মানে আচ্ছা একটা অ্যাপ্লিকেশন বেস যেহেতু, অ্যাপ্লিকেশনের তো একটা নির্দিষ্ট সার্ভার আছে যেটা ইন্টারনেট দিয়ে যদি ইউজ করে তাহলে সেটা তো ইন্টারনেটে আছে, তো ইন্টারনেটের মাধ্যমে ওইটা হ্যান্ডেল করা হয়। বাট ম্যাম, কয়েকটা পিসি যদি ল্যানে কানেক্ট হয়ে থাকে তাহলেও কি মানে এটা অ্যাপ্লিকেবল? না, কয়েকটা পিসি যদি ল্যানে কানেক্ট করা হয় তাহলে তুমি তোমার পিসির সাথে আরেকটা পিসির যে কানেকশন আছে সেটা তুমি পিসির সুইচের মাধ্যমে কানেক্ট করে তুমি তোমার পিসির থেকে ওই পিসিতে ডেটা পাঠাইতে পারো, সেখানে তোমার সোর্স আইপি ডাইরেক্ট ডাইরেক্ট পাঠানো ডাইরেক্ট, পসিবল হবে? হ্যাঁ ডাইরেক্ট পাঠানো ওকে। পসিবল, কারণ তখন তো আমার অন্য কারো ইনভলভমেন্টের দরকার নাই, কারো মাধ্যমে যাওয়ার দরকার নেই। ধরো তোমার পিসি আছে আর তুমি যেই সার্ভারের সাথে কমিউনিকেট করতে চাও সেই সার্ভারটা ধরো তোমার বাসাতেই আছে, তাহলে তুমি কিভাবে করবা? তোমার পিসির সাথে সার্ভারের একটা কেবল কানেকশন দিয়ে দিলেই তো তুমি ডেটা ট্রান্সফার করতে পারবা, পারবা না? ইয়েস ম্যাম। আর আই থিঙ্ক হচ্ছে সেলুলার নেটওয়ার্কে কোনো সার্ভার থাকে না নাকি? না সেলুলার নেটওয়ার্কে থাকে, তো কোনো। কন্ট্রোল সার্ভার আছে না কত, তোমার মেসে তোমার যে ও মানে মোবাইলের তুমি যে কল এস্টাবলিশ করতেছো এটা কি সরাসরি আচ্ছা মোবাইল আচ্ছা। টু মোবাইল হয়? অনেক মানে বিটিএস মানে অনেক পয়েন্ট ক্রস করে করে যায় এবং ওই মেইন সার্ভার অবশ্যই ইনভলভমেন্ট আছে। তোমরা ও যখন আচ্ছা আচ্ছা। মোবাইল নেটওয়ার্কিং যদি পড়ো বা টেলিকমিউনিকেশন যখন পড়বা, যদি পড়ো আর কি, তখন জানতে পারবা আর কি। মানে এটা মোটেও আর কি জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে না, মাঝখানে অনেক কন্ট্রোল পয়েন্ট আছে যার মাধ্যমে কলটা ফরওয়ার্ডিং করে তারপরে ফাইনাল ডেস্টিনেশনে পাঠানো হয়। লং প্রসেস বাট উইদিন ভেরি শর্ট টাইম, তাই মনে হয় যে সিমলেস। ওকে, সামনে আগাই, হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। আচ্ছা, সো যখন আমি নেটওয়ার্ক লেয়ারের কথা বলবো বা আইপি অ্যাড্রেসের কথা বলবো, সেটাকে আমরা বলবো লজিক্যাল অ্যাড্রেস। এবং যখন একটা প্যাকেট একটা এন্ড সিস্টেম থেকে আরেকটা এন্ড সিস্টেমে পৌঁছাবে, সোর্স সবসময় যেখান থেকে সে জেনারেট হয়েছে এবং ডেস্টিনেশন হচ্ছে যেখানে সে ফাইনালি রিচ করবে, ঠিক আছে? সো সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি সবসময় ফিক্সড, আমি কোথা থেকে পাঠাচ্ছি এবং কাকে পাঠাচ্ছি, মাঝখানে যত ইন্টারমিডিয়ারি ডিভাইস থাকুক এবং যত থাকুক এটা আমার চিন্তায় আসবে না। এটা হচ্ছে একদম সোর্স টু ডেস্টিনেশন এর পয়েন্ট টু পয়েন্ট ডেলিভারি। ওকে, আচ্ছা এখন আমি ধরো আমি যদি পিসি সিক্স থেকে সরি পিসি ওয়ান থেকে পিসি সিক্সে ডেটা পাঠাইতে চাই, তাহলে আমার সোর্সকে পিসি ওয়ান, ডেস্টিনেশনকে পিসি সিক্স, সোর্স আইপিকে পিসি ওয়ান, ডেস্টিনেশন আইপিকে পিসি সিক্স। কিন্তু পিসি ওয়ান আর পিসি সিক্স কি সরাসরি কানেক্টেড? না, কিন্তু তাদের তাদের ডেটাটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য মাঝখানে আরো অনেক ইন্টারমিডিয়ারি ডিভাইসের হেল্প লাগতে পারে। বাট তাদের আইপি অ্যাড্রেস নিয়ে এটা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশনকে তার আইপি নিয়ে। ওকে, আচ্ছা আমি যদি এই টপোলজিটার কথা বলি, লাস্ট ক্লাস যারা করছো তারা বলো তো এই টপোলজিতে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে? হুম, ম্যাম 7টা। মিস 8টা। 7টা। আচ্ছা, হিসাব করে দেখি, রাউটারের যতগুলা হাত আছে ততগুলা নেটওয়ার্ক, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, বোঝা গেছে? সেখানে কিছু ল্যান আছে এবং কিছু ওয়ান আছে। ওকে, এখন
নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি? এই যে PC1 থেকে PC4 এ যে ডেটাটা যাবে, সবার প্রথমে PC1 থেকে সে রাউটার 5 এ গেল। এইখানে নেটওয়ার্ক লেয়ারের কাজটা আর একটু ভালো বুঝতে পারবা যে PC1 থেকে আমি আইপি অ্যাড্রেস লিখে দিলাম কোথায় যেতে হবে। তো PC1 থেকে সে প্রথমে তার প্রথম হপে গেল। প্রথম হপটা হচ্ছে আমার রাউটার 5। সো PC1 থেকে রাউটার 5 এ গেল। এখন রাউটার 5 PC1 এর প্যাকেটের গায়ে যে ডেস্টিনেশন আইপি আছে তার উপর বেস করে ডিসাইড করবে যে সে এইদিকে যাবে নাকি এইদিকে যাবে। এই যে কাজটা করতেছে, এই কাজটাই করতেছে নেটওয়ার্ক লেয়ার। সেটা কোথায় আছে? এটা এই রাউটারের ভিতরে যে আমি কনফিগারেশন করে রাখছি তার উপর বেস করে সে ডিসাইড করবে which path to take to reach the final destination. বুঝে গেছে? সো হ্যাঁ মিস। জি মিস। রাউটার 4 এর পাথটা বেটার হয় রাউটার 6 এর থেকে, তাহলে সে রাউটার 4 এর পাথটা ইউজ করবে। আবার রাউটার 4 এ আসার পরে সে আবার চেক করবে যে এখন আমি কোন দিকে যাব, এইদিকে যাব নাকি এইদিকে যাব। সে দেখবে যে না আমার ডেস্টিনেশন নেটওয়ার্কটা হচ্ছে এই দিকে, তাই আমি এইদিকে যাব। এগুলা সে কিভাবে চেক করবে, এগুলো আমরা কিভাবে জানবো? এগুলো আমরা জানবো ফাইনালের সিলেবাসে। আমরা যখন পড়বো তখন আরেকটু ভালো করে বুঝবো যে আসলে রাউটার এই জিনিসগুলো ক্যালকুলেশন কিভাবে করে। ঠিক আছে? এখন শুধু বেসিকটুকু জানলেই হবে। হয়তো অনেক কিছু তোমাদের মাথায় আসবে যে এটা কেমনে হলো, এটা কেমনে হলো। গ্রাজুয়ালি আমরা যখন আগাবো তখন দেখবা তোমাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে লোয়ার লেয়ারের চলে আসছি আমরা, সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে আমার হপ বাই হপ কাজ করে। আচ্ছা, হপ বাই হপ কিভাবে কাজ করে এটা আমরা একটু পরেই দেখবো। ডেটা লিঙ্ক লেয়ারে যে কাজটা করা হয় সবার প্রথমে এখানে ফ্রেমিং করা হয়। আমরা ট্রান্সপোর্ট লেয়ারে যেমন সেগমেন্টেশন করে সেগমেন্ট বানাতাম, ডেটা লিঙ্ক লেয়ারে আমরা ওই ডেটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করে ফ্রেম তৈরি করব। সো ওই ফ্রেমের গায়ে এরপরে আমরা কি করব? ফিজিক্যাল অ্যাড্রেসটা বসাবো। সো ট্রান্সপোর্ট লেয়ারে আমরা পোর্ট অ্যাড্রেস বসাইছি, নেটওয়ার্ক লেয়ারে আমরা ম্যাক অ্যাড্রেস নেটওয়ার্ক লেয়ারে আমরা আইপি অ্যাড্রেস বসাইছি। তাহলে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে আরেকটা অ্যাড্রেস ইউজ করব যেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস অর ম্যাক অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেস দিয়ে আমি কি করব? ম্যাক অ্যাড্রেস দিয়ে ফিজিক্যালি আমার হোস্টটা কোথায় আছে সেটা আমি খুঁজে বের করব। অ্যাট দ্য সেম টাইম এই লেয়ারেও সেম আগের মতোই ফ্লো কন্ট্রোল করা হয়, এরর কন্ট্রোল করা হয়, অ্যান্ড লাস্টলি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্সেস কন্ট্রোল করা হয়। অ্যাক্সেস কন্ট্রোল বলতে বোঝাচ্ছে, একটু খেয়াল করে দেখো এই ছবিটাতে, এখানে একটা এন্ড সিস্টেম আছে। এই এন্ড সিস্টেম থেকে যদি এফ এ আরেকটা এন্ড সিস্টেম এখানে ডেটা পাঠাইতে হয় তাহলে সে কোন মিডিয়ামটা ইউজ করবে? এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, তাই না? এ থেকে বিতে যাওয়ার জন্য যে পিঙ্ক কালারের লাইনটা দেয়া আছে বা লিঙ্কটা দেয়া আছে, এটার যে টাইপ এবং বি থেকে ইতে এটার যে টাইপ সেম নাও হতে পারে। কেন? কারণ এই কানেকশনটা ওয়্যার্ড হতে পারে, এই কানেকশনটা ওয়্যারলেস হতে পারে, এই কানেকশনটা ফাইবার অপটিক্স হতে পারে, এই কানেকশনটা ফাইবার অপটিক্স নাও হতে পারে। ডিপেন্ড করতেছে যে আমার কার সাথে কে কিভাবে কানেক্টেড। এখন ডেটা লিঙ্ক লেয়ার যেহেতু হপ টু হপ ডেলিভারি করে, সেজন্য যখন এ ফ্রেমটা রেডি করলো একটা, এই ফ্রেমটা যখন বিতে পাঠালো, এই ফ্রেমের সাইজ কিরকম হবে এটা ডিপেন্ড করবে এই লিঙ্কটার উপরে। আবার ওই ফ্রেমটাই বি যখন বি এর থেকে ইতে পাঠাবে, এই ফ্রেমের সাইজ এবং কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে কিসের উপর বেস করে? ডিপেন্ডিং অন দিস ফিজিক্যাল লিঙ্ক। বোঝা গেছে? বুঝাইতে পারলাম? ইয়েস মিস। মিস হাফ টু হাফ যদি এটা জাম্প করে তাহলে তো এটা লিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট হবে। কি হবে? লিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট হবে না এটা, কারণ আমাদের তো কি টাইপের লিঙ্ক ওটা ম্যাটার করছে না। অবশ্যই ম্যাটার করতেছে। তোমার তোমার ফ্রেম যখন একটা হপ থেকে আরেকটা হপে জাম্প করবে, তুমি যদি ওয়্যার্ড কানেকশন ইউজ করো বা ওয়্যার্ড কেবল ইউজ করো, তখন তুমি ডেটা যেভাবে পাঠাবা, তুমি কি বাতাস দিয়ে মাইক্রোওয়েভ ডেটাকে পাঠাবা?
তোমার ওয়াইয়ার্ড কানেকশন দিয়ে ডেটা যেভাবে যাবে, ওয়্যারলেস কানেকশন দিয়ে কি ডেটা একইভাবে যায়? না না যায় না। তাহলে মিস মানে আমাদের ডেটাটা কিভাবে যাবে ওটা ফুললি লিংকের উপর ডিপেন্ড করে। অবশ্যই ফুললি যখন যেই লিঙ্ক থেকে যেই লিঙ্কে যাবে সেটা কি টাইপের তার উপর বেস করে ফ্রেমটা তৈরি হবে। বুঝা গেছে? যদি হ্যাঁ ইথারনেট হয় তখন ফ্রেমের সাইজ হবে 512 বাইট, কিন্তু যদি তোমার ওয়্যারলেস চ্যানেল হয় তখন সেটা 512 বাইট হবে না, অন্য কিছু হবে। বুঝছো কি বলছি? মানে ফ্রেম কি টাইপের ফ্রেম ক্রিয়েট হবে ওটা লিংকের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি। এবং কিভাবে ফ্রেমটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে বা কিভাবে মিডিয়ামটাকে সে অ্যাক্সেস করবে সেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। কারণ তুমি ওয়্যারলেস মিডিয়ামে কি হবে, সবাই একসাথে ডেটা পাঠাইতেছে, কলিশন হবে। ওয়াইড মিডিয়ামে আমি একা শুধুমাত্র ডেটা পাঠাইতেছি ওই কেবল দিয়ে, কোনো ওখানে কলিশন হবে না। দুইটা সেম হইলো? সেম তো হইলো না। বুঝছো? হ্যাঁ মিস। সো ডেটা লিঙ্ক লেয়ারে আমরা যে অ্যাড্রেসটা ইউজ করি সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস বা মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা হচ্ছে 48 বিটের একটা অ্যাড্রেস, যেটা আমরা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি। তোমার কম্পিউটারে নেটওয়ার্ক সেটিংসে গেলে ফিজিক্যাল অ্যাড্রেস বলে যে অ্যাড্রেসটা পাবা সেটাই হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস, হুইচ ইজ দ্য ল্যান কার্ড নাম্বার অফ ইয়োর পিসি। ওকে, দ্য লাস্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার কি করে, ডেটাটা ফিজিক্যালি পাঠানোর জন্য যে রিপ্রেজেন্টেশনের দরকার হয় সেই কাজটা করে ফিজিক্যাল লেয়ার। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে সফটওয়্যার লেভেলে কথা বলতেছি, এই সমস্ত কিছু সফটওয়্যার লেভেলের কাজ যখন হয়ে যাবে আমার ডেটাকে ওই সফটওয়্যারটাকে আসলে আমাকে 0 1-এ কনভার্ট করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা প্রসেসিং করছি এই সমস্ত কিছুকে বাইনারিতে নিলে যে কাজটা হবে সেটাই করে দিবে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এবং বাইনারি ডেটা জেনারেট করার সাথে সাথে এই ডেটাটাকে ইলেকট্রনিক সিগন্যালে সে কিভাবে রূপান্তর করবে, সিগন্যালের রিপ্রেজেন্টেশন বা বিট রিপ্রেজেন্টেশন কি হবে, বিটের সিনক্রোনাইজেশন কি হবে, তোমার সিগন্যালের লেভেল কি হবে, মিডিয়ামের টাইপ কি হবে, এই জিনিসগুলো ডিসাইড করে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে? তো বিট নিয়ে যে লেয়ারটা কাজ করে সেটাই হচ্ছে ফিজিক্যাল লেয়ার। বুঝছো? Yes. এটা হচ্ছে একটা কি বলবো সামারি বললাম প্রত্যেকটা লেয়ারে কিভাবে কাজ করে। সো আমরা যখন আগাবো তখন এই জিনিসের ডিটেইল গুলো আমরা আরো গো থ্রু করবো। এখন একটা ওভারভিউ তো আসছে না যে ডেটা শুরু হইলে সে কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, এ তো বুঝতে পারতেছো, একটা ভিজুয়ালাইজেশন করতে পারো মাথার ভিতরে? Yes, miss. আচ্ছা, করতে পারলে তো ভালো। আচ্ছা, একটু আগে যেটা বললাম যে আমাদের যে টিসিপি আইপি এনক্যাপসুলেশন মেথডটা আমরা ইউজ করি সেখানে ডেটাকে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ একটা নাম দেয়া হয়েছে, যেটাকে বলা হয় ওই লেয়ারের পিডিইউ। যেমন আমরা ট্রান্সপোর্ট লেয়ারের ডেটাকে বলবো সেগমেন্ট, অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটাকে বলবো ডেটা, নেটওয়ার্ক লেয়ারের ডেটাকে বলবো প্যাকেট, ট্রান্সপোর্ট ডেটা লিঙ্ক লেয়ারের ডেটাকে বলবো ফ্রেম। বুঝা গেছে? তো যখন আমি যদি বলি প্যাকেট তার মানে বুঝবা আমি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ডেটা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? এটা আমরা থ্রু আউট দ্য সেমিস্টার এটা মনে রাখতে হবে কখন কোনটা বলা হচ্ছে। ওকে? আচ্ছা, Yes, এরপরে miss. যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেসিং, যেটা আমরা অলরেডি বলে ফেলছি যে অ্যাড্রেস কত ধরনের হয়। একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস, নেক্সট হচ্ছে পোর্ট অ্যাড্রেস যেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন আইডেন্টিফাই করি, অ্যান্ড লাস্টলি স্পেসিফিক অ্যাড্রেস যেটা হচ্ছে ধরো আমরা ইউআরএল যে অ্যাড্রেসটা লিখি ব্রাউজারে সেটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যাড্রেস। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস কিভাবে হপ টু হপ চেঞ্জ হয়। এটা তো তোমরা পড়ে আসছো 320-তে, তারপরও একটু দেখাই, একটু দেখো। হ্যাঁ, যে কোনো একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে যদি ডেটা পাঠাতে হয় তাহলে আমার 3 ধরনের অ্যাড্রেস লাগবে, আইপি, ম্যাক এবং পোর্ট। এক্ষেত্রে এই টপোলজিতে
যে জিনিসটা দেখানো হয়েছে নাম্বার দিয়ে বোঝানো হয়েছে আইপি অ্যাড্রেস এবং অ্যালফাবেট দিয়ে বোঝানো হয়েছে ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এখন ছোট হাতের যে অ্যালফাবেটটা সেটা দিয়ে বোঝানো হয়েছে পোর্ট অ্যাড্রেস। একটু ভালো করে খেয়াল করো, যদি সেন্ডার PC1 ইমেইল সার্ভারের সাথে ডেটা এক্সচেঞ্জ করতে চায়, তাহলে সেন্ডার পিসিতে ধরে নাও দুইটা অ্যাপ্লিকেশন রান করতেছে, একটা ইমেইল একটা হচ্ছে ওয়েব, আর ইমেইল সার্ভারে শুধুমাত্র ইমেইলই রান করতেছে। এখন সেন্ডার যদি ইমেইল সার্ভারকে একটা মেসেজ পাঠাইতে চায়, খেয়াল করো উপরের ডেটাটা কিভাবে প্রসেস হবে। এই সবুজ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা যেটা সে পাঠাইতে চায়, এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে পোর্ট, একটা হচ্ছে আইপি, একটা হচ্ছে ম্যাক। বোঝা যাচ্ছে? হ্যাঁ মিস। আচ্ছা, সো আমি যদি পোর্ট অ্যাড্রেস বলি, সেন্ডার কি করতে চায়? ইমেল করতে চায়। ইমেইলের পোর্ট নাম্বার কত? ছোট হাতের এ। আচ্ছা, কার সাথে করতে চায়? ইমেল সার্ভারের সাথে। ইমেল সার্ভারের পোর্ট নাম্বার কত? ছোট হাতের কে। বোঝা গেল? এখন হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস বসাবো। সেন্ডার কে? সেন্ডার হচ্ছে PC1। PC1 এর আইপি অ্যাড্রেস কত? 1। ডেস্টিনেশন কে? ইমেল সার্ভার। ইমেল সার্ভারের আইপি অ্যাড্রেস কত? বলো তো একজন। 0। 0। আচ্ছা, ভেরি গুড। এখন এই যে ডেটাটা সবার প্রথমে এখন ডেটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস অ্যাড হবে। তো ডেটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেসের কথা যদি বলি, PC1 এর ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে, কারণ এ হচ্ছে সোর্স ম্যাক। ডেস্টিনেশন ম্যাক কত হবে? কোথায় যাবে এই ডেটাটা? ভাই কয়দিন ধরে খেলো, রোনালদিন পেয়ে গেছে। হ্যাঁ, এই কার সাথে কথা বলতেছো? মিস যদি ইমেল সার্ভার হয় তাহলে তো আমাদের এলে যাবে না ডেস্টিনেশন। হ্যাঁ, আচ্ছা, ডেস্টিনেশন হচ্ছে এল, এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, বাট ফিজিক্যাল নেক্সট ডেস্টিনেশন কোনটা? এই যে এটা কিন্তু ফ্রেমের জন্য অ্যাড্রেস অ্যাড করতেছি। সো PC1 থেকে নেক্সট হব কোনটা যাইতে হইলে? রাউটার, তাই না? হ্যাঁ মিস। আচ্ছা, তো রাউটারের কোন জায়গাটা? এই যে এই জায়গাটা। সো এই জায়গার ম্যাক অ্যাড্রেস কত? এ, তাই এখানে বসছে। বুঝছো? সো যখন হ্যাঁ আমি ডেটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস অ্যাড করব, ডেটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস অ্যাড করার সময় সব সময় আমার নেক্সট হপ নিয়ে আমি চিন্তা করব, নট দ্য ফাইনাল ওয়ান। মনে থাকবে? বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি মিস। তাহলে এখন রাউটার 5 এ এখন এই ডেটাটা চলে আসছে। এখন কই যাবে? রাউটার 5 থেকে যাবে রাউটার 4 এ, তাই না? সো রাউটার 5 থেকে যদি রাউটার 4 এ যায়, তখন কি হবে? পোর্ট অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস সেম কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা হচ্ছে একদম পয়েন্ট থেকে, মানে সোর্স পয়েন্ট থেকে আমি ডেস্টিনেশন পয়েন্ট চেক করব। কিন্তু আমি যখন রাউটার 5 থেকে রাউটার 4 এ নিব, তখন আমার কি আবার নেক্সট হপ আবার পাল্টায় গেছে না? এখন নেক্সট হপ কে? রাউটার 4, তাই না? তাহলে আমার সোর্স ম্যাক হবে এফ। এফ কেন হবে? কারণ রাউটার 5 এর এই পোর্টটা দিয়ে সে বের হবে, আর ঢুকবে কোথায়? রাউটার 4 এর এই জায়গাটায়, এই তাই হবে এইচ। বুঝছো? হ্যাঁ মিস। ইয়েস মিস। মিস তাহলে তো আমাদের কনস্ট্যান্টলি শুধু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে। ইয়েস, এই তো বুঝতে পারছো। তো সবসময় ডেটা যখন একটা জায়গা থেকে আরেকটা যাবে, কখনো আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেস পাল্টাবে না। পাল্টাবে কোনটা? ম্যাক অ্যাড্রেস। এটা চেঞ্জ হবে হব টু হব। বুঝছো? হ্যাঁ মিস। এখন যখন 4 থেকে 7 এ যাবে, তখন আমার সোর্স হবে হচ্ছে, সরি, যে, ডেস্টিনেশন হবে জি। ঠিক আছে? আবার যখন 7 থেকে তোমার নেটের সার্ভারে যাবে, তখন সোর্স হবে কে? কে, ডেস্টিনেশন হবে কে? এল। তুমি দিবা? বুঝে গেছে? হ্যাঁ মিস। আচ্ছা, তাহলে পারবা না? এরকম যদি কোনো একটা সিমুলেশন পরীক্ষায় আসে বা বলতে বলে যে এটার অ্যাড্রেস কত হবে, বের করতে পারবা তো নাকি? হ্যাঁ মিস ইনশাআল্লাহ। ওকে, সো এই তো গেল আজকের চ্যাপ্টার। তো শেষ করি।
ওকে, তোমাদের আর কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারো, না হলে ক্লাসটা এখানেই শেষ।